নমস্কার, ক্যারিয়ার ভিউজ চ্যানেলে সকলকে স্বাগত। আমি আগের একটি ক্লাসে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে অ্যাডভার্টিজমেন্ট ২/২০২৪ পাবলিশড হয়েছে তা নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ এটা আলোচনা করেছিলাম আগের ক্লাসে, এবং সেখানে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কী তার টার্মস অ্যান্ড কন্ডিশন, কোথায় রিক্রুটমেন্ট হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে রিক্রুটমেন্ট হতে চলেছে কতগুলো পোস্টে, 50টি পোস্টে। কী ক্যাডারে? ক্লারিক্যাল ক্যাডারে। এবং আগের দিন আমি যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে পরের ক্লাসে আমি সিলেবাস নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি আলোচনা করব। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেসে, যে ইন্ডিয়ান ইকোনমি, এখানে একটা পার্ট থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে। কী সেই পার্ট? সেটা হচ্ছে ভারতবর্ষের যে 3 টায়ার কোঅপারেটিভ স্ট্রাকচার, অর্থাৎ ত্রিস্তরীয় যে কোঅপারেটিভ সিস্টেম, সেখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে। আমি বোর্ডটাকে একটু ক্লিয়ার করে নিই, তোমাদেরকে বলছি। ইন্ডিয়ার যে 3 টায়ার স্ট্রাকচার কোঅপারেটিভের, অর্থাৎ সমবায়ের যে ত্রিস্তরীয় স্ট্রাকচার আছে, এখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসে। শুধুমাত্র এটা যে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে এই যে ক্লারিক্যাল ক্যাডারে রিক্রুট হবে 50টি পোস্টে, এটার জন্য নয়। যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষায়, অর্থাৎ সেন্ট্রাল কোঅপারেটিভের অ্যাডভার্টিজমেন্ট বেরোলে, আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোর অ্যাডভার্টিজমেন্ট বেরোলে, স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে অন্যান্য পোস্টে অ্যাডভার্টিজমেন্ট বেরোলে, এখান থেকে এই যে 3 টায়ার কোঅপারেটিভ স্ট্রাকচার, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। যেহেতু আমি নিজে কোঅপারেটিভ সার্ভিস কমিশন কোয়ালিফাই করে বর্তমানে সার্ভিস করছি, তো আমি দেখেছি যে এখান থেকে কিন্তু অনেকগুলি কোয়েশ্চেন আসে এবং ঠিকঠাক করে স্টাডি করলে অনেকগুলো কোয়েশ্চেন ঠিক করা যায়। অতএব তোমরা এই ক্লাসটি খুব ভালো করে ফলো করো এবং যেগুলো আমি বলবো সেগুলোকে নোট করতে থাকো, তার থেকে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো দেখা যাক 3 টায়ার কোঅপারেটিভ স্ট্রাকচারে কী আছে। দেখো, প্রথমেই যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার। এটাতে কি বলা আছে? দ্য শর্ট টার্ম, অর্থাৎ দুটো টার্ম, শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার আছে একটা, এবং লং টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার আছে। তো প্রথমেই আমি শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো এখানে কি বলা আছে? দি শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার, এ 3 টায়ার স্ট্রাকচার, কনসিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড at the state level with its 3 regional offices and 17 affiliated central cooperative banks operating at the district subdivision level as the middle tier and primary agricultural credit cooperative society PACS, operating at the base at Gram Panchayat village level with affiliation to the central cooperative banks. অর্থাৎ এখানে কি বলতে চাইছে? এই যে শর্ট টার্ম কোঅপারেটিভ স্ট্রাকচার, এখানে অ্যাপেক্স লেভেলে কী আছে? ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যাট দ্য অ্যাপেক্স লেভেল, অর্থাৎ স্টেট লেভেল। এখানে বলা আছে স্টেট লেভেল। তো টপে আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক টপে আছে। নেক্সট কি আছে না, 17 অ্যাফিলিয়েটেড সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যাট ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিভিশন লেভেল, অর্থাৎ ডিসিসিবি, যেগুলো কি আছে না, ডিসিসিবি। এগুলো তোমরা কিন্তু নোট করতে থাকো যে ত্রিস্তরীয় যে স্ট্রাকচার, সেখানে টপে আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, ঠিক তার নিচে আছে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, এবং গ্রাম পঞ্চায়েত এবং রুরাল লেভেলে সেখানে আছে প্যাক্স, PACS, এগুলোকে প্যাক্স, অর্থাৎ প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস। অর্থাৎ শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার, এখানে কোয়েশ্চেন আসবে যে শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচারের কতগুলি ধাপ, কতগুলি স্তর আছে? অ্যান্সার কী হবে? 3। কী আছে না, অ্যাপেক্সে আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, মিডিল লেয়ার কি আছে? ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, একদম লোয়ার লেভেল কি আছে? প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস, অর্থাৎ সমবায় সমিতি। গ্রামের দিকে যারা স্টুডেন্ট তারা জানবে যে সমবায় সমিতি, এই সমবায় সমিতি থেকে কৃষকদেরকে শর্ট টার্ম লোন ক্রপের ওপর
ক্রপ মর্টগেজ রেখে শর্ট টার্ম লোন দেওয়া হয়। ফান্ডিং তাহলে কোত্থেকে আসছে? প্রথমে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করলো, স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে ফান্ড দিল। স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে দিল, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক প্যাক্সগুলোতে দিল, প্যাক্সগুলো থেকে এই কোঅপারেটিভ সোসাইটিসগুলো থেকে ফার্মার্সদের কাছে পৌঁছালো স্বল্প সুদের লোন এবং স্বল্প মেয়াদের লোন, শর্ট টার্ম লোন। এ অবধি ক্লিয়ার? নেক্সট কী বলেছে? দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার STCCS, শর্ট টার্ম ক্রেডিট স্ট্রাকচার বলেছি, STCCS, শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার ইজ টু ডিসপেন্স শর্ট টার্ম ক্রপ লোন টু দ্য ফার্মার্স। আমি যেটা আগে বললাম যে এটার মূল অবজেক্টিভ, উদ্দেশ্যটা কী? এই ত্রিস্তরীয় যে সমবায় সিস্টেম, এর উদ্দেশ্যটা কী? টু ডিসপেন্স অর্থাৎ দেওয়া শর্ট টার্ম ক্রপ লোন টু দ্য ফার্মার্স, কৃষকদেরকে শর্ট টার্ম লোন দেওয়া। মেনলি স্মল অ্যান্ড মার্জিনাল ইনক্লুডিং ল্যান্ডলেস শেয়ার ক্রপার্স। এই ল্যান্ডলেস শেয়ার ক্রপার্স বলতে কী বোঝানো হয়েছে? যারা ভাগ চাষি তারাও কিন্তু লোন পেতে পারে সমবায় সমিতি থেকে অর্থাৎ প্যাক্সগুলো থেকে। ফার্ম অ্যালাইড অ্যান্ড নন ফার্ম অ্যাক্টিভিটিস আর ইস্যুড ফর এ টেনিওর এক্সিডিং 1 year, অর্থাৎ 1 বছরের 1 year to 5 year। অর্থাৎ নন ফার্ম অ্যালাইড যেগুলো আছে, যেগুলো কৃষি রিলেটেড নয়, সেই সমস্ত সেক্টরে কিন্তু 1 বছর এবং 5 বছর, এটা কিন্তু মিডিয়াম টার্ম লোন। শর্ট টার্ম কোনগুলো আমি লাস্টে আসছি, ক্লাসের একদম শেষে তোমাদেরকে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম বোঝাচ্ছি। আগে এখানে কি বলা আছে সেটা দেখে নাও। এখানে কি বলা আছে যে এখান থেকে কিন্তু যে ক্রপ লোন, শর্ট টার্মের লোন 1 বছরের পরিশোধ করার লোন পাওয়া যায় তা নয়। এখানে যে সমস্ত নন ফার্ম অ্যালাইড যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ কৃষিকাজের বাইরে যে সমস্ত কাজকর্মগুলো আছে বা কাজ করছেন যারা, তারাও কিন্তু এক্সিডিং 1 year to 5 years, অর্থাৎ 1 বছর থেকে 5 বছরের মেয়াদে লোন পান, মিডিয়াম টার্ম লোন। দ্য ফোকাস অফ দ্য শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার ইজ প্রমোশন অফ ডাইভার্সিফাইড এগ্রিকালচার। অর্থাৎ এগ্রিকালচার আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে যে বিভিন্ন রকমের কৃষিকাজ হয়, অর্থাৎ ক্রপের যে ভ্যারাইটি সেটাকে প্রমোট করা, ফসলের যে ভ্যারাইটি, বিভিন্ন রকম ফসল এরিয়া ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন রকমের কৃষিকাজ হয়, তো সেটাকে আরও বেশি করে প্রমোট করা, ডেভেলপ করা, যে কারণে এই সমবায় সিস্টেম। কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, অ্যালাইড ফার্ম অ্যাক্টিভিটিস, aquaculture, animal husbandry, horticulture, sericulture and other business services and activities for development of the rural areas। অর্থাৎ হর্টিকালচার, সেরিকালচার, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, পশুপালন থেকে শুরু করে মৌমাছি পালন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই কোঅপারেটিভ স্ট্রাকচারের থ্রু দিয়ে, অর্থাৎ স্টেট কোঅপারেটিভ থেকে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ থেকেও ডিরেক্ট অনেকে লোন নেয়। আবার কৃষিকাজের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ প্যাক্সগুলোকে দিয়ে দিল, প্যাক্সগুলো কৃষকদেরকে দিল, এইভাবেও লোন ডিস্ট্রিবিউট হয়। তার অবজেক্টিভ মানে মেনলি উদ্দেশ্যটা কি, অবজেক্টিভ কি, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে। অবজেক্টিভ হচ্ছে যে ভ্যারাইটি অফ আমাদের ফার্মিং সিস্টেম আছে, হচ্ছে কৃষিকাজের, সেটাকে প্রমোট করা, ডেভেলপ করা এবং কৃষকদের অর্থনীতি মজবুত করা, এটাই কিন্তু উদ্দেশ্য সমবায় সিস্টেমের। এবং সমবায় সিস্টেম এই কারণেই চালু হয়েছিল ভারতবর্ষে। থ্রিফ্ট, স্মল সেভিংস, সেলফ হেল্প অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন। হোয়াট ইজ ফিনান্সিয়াল ইনক্লুশন? এটা কিন্তু সমস্ত ব্যাঙ্কিংয়ের কোয়েশ্চেন আসে, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনও আসে, IBPSেও আসে, যে কোনো স্টেট ব্যাঙ্কের ক্লারিক্যাল ক্যাডারে পরীক্ষা হলে অফিসার র্যাঙ্কে। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে যে ব্যাঙ্কিং সার্ভিসকে ডোর স্টেপে পৌঁছে দেওয়া, অর্থাৎ প্রত্যন্ত গ্রামে ব্যাঙ্কিং সার্ভিসকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে সরকারের ফিনান্সিয়াল ইনক্লুশন এই প্রজেক্ট, এই স্কিম। ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে যাতে একদম প্রত্যন্ত গ্রাম অবধি ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যায়। তাহলে এখানে কী বলা হচ্ছে? সেলফ হেল্প অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন ইজ এনকারেজ অ্যান্ড নার্চার্ড অ্যাজ ওয়েল,
অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে প্রমোট করা হয়, সেলফ হেল্প গ্রুপদেরকে হেল্প করা হয়, সেভিং করানো হয়। অর্থাৎ সমবায় সমিতিতে কিন্তু অনেকে সেভিংও করে, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কেও অনেকে অ্যাকাউন্ট থাকে। শুধুমাত্র যে কৃষি রিলেটেড কাজ হয় তা নয়, এখানে বলা আছে নন এগ্রিকালচার অর্থাৎ কৃষি ছাড়াও বাইরের যে সমস্ত বিজনেস আছে সেক্ষেত্রেও লোন প্রোভাইড করা হয়। প্রসেসিং, তারপরে নেক্সট কী আছে, ইনক্লুশন অ্যাজ ওয়েল নাচার অ্যাজ ওয়েল, অর্থাৎ সেগুলোকে প্রমোট করা হয়। আচ্ছা, ক্রিয়েশন অফ ইনফ্রাস্ট্রাকচার কী বলা আছে, ক্রিয়েশন অফ ইনফ্রাস্ট্রাকচার ফর স্টোরেজ ফর এগ্রিকালচার ইনপুটস। এই জায়গাটা কিন্তু ভাইটাল। এই জায়গাটা তোমরা সবাই জানো মোটামুটি, যে সমস্ত কোল্ড স্টোরেজগুলোকে তৈরি করা হয় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো সেক্ষেত্রে লোন কিন্তু ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকেও দেওয়া হয়। ফর এগ্রিকালচার ইনপুটস অর্থাৎ ফসলগুলোকে স্টোর করার জন্য তো কোল্ড স্টোরেজ তৈরি করা হয়। তো কোল্ড স্টোরেজ তা তো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে এলো। তো সেক্ষেত্রেও তো লোন প্রয়োজন। তো সেই লোন এখান থেকে কোঅপারেটিভ স্ট্রাকচারের মাধ্যমে প্রোভাইড করা হয়। অ্যান্ড প্রসেসিং অ্যান্ড মার্কেটিং অফ agriculture produce are other thrust areas with the objective of income augmentation and employment generation. এই লাইনটা কিন্তু খুব ভাইটাল। ক্রিয়েশন অফ ইনফ্রাস্ট্রাকচার অফ স্টোরেজ অফ এগ্রিকালচার ইনপুটস, এটা আমি বললাম যে কোল্ড স্টোরেজ তৈরি করা, এগ্রিকালচার যে প্রডিউস অর্থাৎ ফসলগুলোকে, চাষিরা যে ফসল উৎপন্ন করলো সেটাকে স্টোর করা, এবং প্রসেসিং অ্যান্ড মার্কেটিং অফ এগ্রিকালচার প্রডিউস। তোমরা জানো যে সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের থেকে কিন্তু শস্য কেনা হয়, ধান আলু এগুলোকে সরকার কেনে সমবায় সমিতির মাধ্যমে। অর্থাৎ এখানে কি সরকার কী কারণে কেনে, তারা মার্কেটিং এবং প্রসেসিংয়ের জন্য কেনে, এবং থ্রাস্ট এরিয়াস উইথ অ্যান্ড আদার থ্রাস্ট এরিয়াস উইথ দ্য অবজেক্টিভ অফ ইনকাম আগমেন্টেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন। আর একটা কি না, ইনকাম, কৃষকদের ইনকাম যাতে বাড়ে, অর্থাৎ সহায়ক মূল্যে অনেক সময় সরকার সমবায় সমিতির মাধ্যমে ধান আলু এগুলো কেনে, তাহলে ইনকাম আগমেন্টেশন হলো, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, বিভিন্ন ফার্ম হাউস তৈরি করা, কোল্ড স্টোরেজ তৈরি করা, সেগুলোর ক্ষেত্রে কী হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। অর্থাৎ সমবায় এই যে স্ট্রাকচার এর মাধ্যমে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনও হচ্ছে। The short-term credit structure, cooperative credit structure also offers regular financial services to the general public. অর্থাৎ অনেক সময় বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিসও দিয়ে থাকে, যেটা আমি আগে বললাম। অনেক সময় অ্যাকাউন্ট খোলে, সেখান থেকে অনেকে কৃষকরা তো লোন পাচ্ছেই, এছাড়া সেখানে বিভিন্ন রকম ডিপোজিটও রাখা হয়, ছোটো ছোটো ডিপোজিট সাধারণ মানুষের সুবিধার্থে। The state government extend regular financial support to strengthen the financial of the credit structure, short-term cooperative credit structure entities in order to augment their capacities in a more efficient manner. তাহলে কী করে, স্টেট গভর্নমেন্ট কিন্তু লোন প্রোভাইড করে এবং বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সাপোর্টও দেয় এই কোঅপারেটিভ স্ট্রাকচারে। স্টেট কোঅপারেটিভ থেকে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ থেকে প্যাক্স, এগুলো থ্রু দিয়ে এগুলোকে স্ট্রেংথ করার জন্য অনেক সময় গভর্নমেন্ট তার বাজেটে বিভিন্ন প্রকল্প ঘোষণা করে এবং বাজেটে বরাদ্দ রাখে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, ইভেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যাতে করে এগুলো মজবুত হয়। আর এগুলো মজবুত হলেই গ্রামীণ অর্থনীতি মজবুত হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই অবধি সকলের ক্লিয়ার। আমি যে পয়েন্টগুলো বললাম তোমরা কিন্তু একটু নোট করে রাখবে, ভিডিওটাকে পজ করে শুনে নোট করে রাখবে, কারণ এগুলো থেকে কোয়েশ্চেন আসে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষায় মাস্ট এখান থেকে 5 থেকে 7টা কোয়েশ্চেন কিন্তু আসবেই, যেগুলোকে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে যদি তোমরা এই ক্লাস ফলো করো। এবং আমি এমসিকিউয়েও আসবো, আমি বোর্ডটাকে একটু ক্লিয়ার করে নিই। আমি এমসিকিউয়েও আসবো, কিন্তু প্রথমেই যদি আমি এমসিকিউ বলি বা এমসিকিউ তোমরা যদি স্টাডি করো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বা এইভাবে, এটা কিন্তু স্ট্র্যাটেজি নয়, প্রথমে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে যে ত্রিস্তরীয় কোঅপারেটিভ সিস্টেম, এটা তোমরা যদি একবার বুঝে যাও সেক্ষেত্রে এমসিকিউ অ্যান্সার করা অনেক ইজি হবে। তাই আমি তোমাদের এই ত্রিস্তরীয় যে 3 টায়ার যে স্ট্রাকচার, এটাকে তোমাদেরকে আগে ক্লিয়ার করে দেবো, তারপরে আমি অবশ্যই তোমাদেরকে
এমসিকিউ বলবো। অতএব ক্লাসটা তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো, এবং অবশ্যই যেটা আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে নতুন ক্লাস এলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেতে পারো। নেক্সট আমি কি আছে দেখে নেব। নেক্সট আছে লং টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার, অর্থাৎ শর্ট টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার আমি বলে নিলাম, যেটা ত্রিস্তরীয়, 3টে স্ট্রাকচারে আছে, স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং প্যাক্স। এরপর দেখা যায় লং টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচারে কী আছে। লং টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার ইজ এ 2 টায়ার্ড ওয়ান। শর্ট টার্ম ক্রেডিট স্ট্রাকচার কী ছিল? 3 টায়ার্ড। এটা হচ্ছে 2 টায়ার্ড। এটা কিন্তু মনে রাখবে, এটা কোয়েশ্চেনে আসে। 2 টায়ার স্ট্রাকচার উইথ কী কী আছে, অ্যাপেক্সে কী আছে, দি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড, যেটাকে আমরা ওয়েবস্কার্ড বলে থাকি। ওয়েবস্কার্ড, ওয়েস্ট বেঙ্গল স্টেট, এটাতেও কিন্তু রিক্রুটমেন্ট হয়। স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে যেমন অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, 50টা ক্লারিক্যাল ক্যাডারে 50টি ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানেও কিন্তু কোঅপারেটিভ সার্ভিস কমিশনের থ্রু দিয়েই রিক্রুট হয়। তো অবশ্যই আমি আপডেট দেবো যদি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়। তো অ্যাপেক্সে কী আছে, লং টার্ম কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচারে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড, ওয়েবস্কার্ড অ্যাট দ্য অ্যাপেক্স, অ্যান্ড 24 প্রাইমারি কোঅপারেটিভ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস, অর্থাৎ স্কার্ড বলে এগুলোকে, CARD, কার্ড ব্যাঙ্ক শর্টে আমরা বলি মনে রাখার সুবিধার জন্য, তোমরাও এইভাবে বলবে, এইভাবে একটু নোট করে রাখবে। অর্থাৎ 24 কোঅপারেটিভ এগ্রিকালচার, প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আছে অ্যাট দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিভিশন লেভেল। ওখানে কী ছিল? ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক ছিল, তার নিচে প্যাক্স ছিল, এখানে কিন্তু তার নিচে আর কিছু নেই লেভেল। প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস হুজ মেম্বার্স আর ইন্ডিভিজুয়াল ফার্মার্স সেলফ হেল্প গ্রুপ। তাহলে এদের মেম্বার কারা? কোঅপারেটিভ ব্যাঙ্কের কিন্তু লোন পেতে গেলে, বা যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের মেম্বার কারা? প্যাক্সগুলো। এখানে সেরকম প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের, প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মেম্বার কারা? না, ইন্ডিভিজুয়াল ফার্মার্স আছে, তারা মেম্বার, অর্থাৎ লোন নিতে গেলে যে মেম্বারশিপটা নিতে হয়। সেলফ হেল্প গ্রুপ আছে, আর অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্ক লিমিটেড। তাহলে মেম্বার হলো, এবং এই যে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এরা কিন্তু অ্যাফিলিয়েটেড টু ওয়েবস্কার্ড, ঠিক আছে। আর লোন নিতে গেলে, কোঅপারেটিভ ব্যাঙ্কে লোন নিতে গেলে অবশ্যই তাকে মেম্বার হতে হবে এবং মেম্বারশিপ ফিস কাটাতে হবে। একটা সার্টেন একটা অ্যামাউন্ট মেম্বারশিপ ফিস আছে ব্যাঙ্কে, সেটা ডিপোজিট করে তাকে কিন্তু মেম্বারশিপ নিতে হবে, তবেই সে কিন্তু লোন পেতে পারবে। এবং অবশ্যই তার ভোটাধিকার থাকবে, বোর্ড অফ ডিরেক্টরসের ইলেকশনের সময় তার ভোটাধিকার থাকবে। নেক্সট কী বলা আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন দ্য শেপ অফ লোন ইজ এক্সটেন্ডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েবস্কার্ড টু দ্য প্রাইমারি কার্ড ফর দ্য ফলোয়িং পারপাস। অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট কে দেয়? ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কাকে দিল? না, প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা আছে, 24 যেটা আছে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলে, তাদেরকে দেয়। কী কী পারপাসে দেয়? লং টার্ম ক্রেডিট ফর এগ্রিকালচার অ্যান্ড এগ্রিকালচার অ্যালাইড, নন ফার্ম অ্যান্ড হাউজিং পারপাস। অর্থাৎ এখানে কিন্তু লং টার্ম, আমি তোমাদেরকে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম ইয়ারগুলোকে আমি 1 2 3 করে বোঝাচ্ছি। আগে এটা ক্লিয়ার করে নিই এবং পরে তোমাদেরকে এই শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্মটা বলছি। ফাইন্যান্সিং সেলফ হেল্প গ্রুপকে ফাইন্যান্স করে। তাহলে দুটো উদ্দেশ্য নিয়ে ফাইন্যান্স করা হচ্ছে। একটা হচ্ছে লং টার্ম ক্রেডিট ফর এগ্রিকালচার অ্যান্ড এগ্রি অ্যালাইড এবং নন ফার্ম হাউজিং পারপাস। এটা কিন্তু এমসিকিউয়ে আসে যে ওয়েবস্কার্ড যে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে যে ফাইন্যান্স করে, অর্থাৎ টাকা দেয়, সেটা কোন পারপাসে দেয়? এটা কিন্তু তোমরা নোট করে রাখবে। লং টার্ম ক্রেডিট ফর এগ্রিকালচার, এগ্রি অ্যালাইড অ্যান্ড নন ফার্ম অ্যান্ড হাউজিং পারপাস, আর হচ্ছে ফাইন্যান্সিং সেলফ হেল্প গ্রুপ। আর একটা কোয়েশ্চেন আসে যে লং টার্ম লোন কে দিতে পারে? সেখানে যদি লং টার্ম ক্রেডিট স্ট্রাকচার কে প্রোভাইড করে, সেখানে অবশ্যই এই অপশানটা তোমরা সিলেক্ট করবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। আর যদি অপশান থাকে
এটা থাকে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, তাহলে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তোমরা করবে, এগুলো কিন্তু নোট করে রাখবে। লং টার্মের ক্ষেত্রে এটা, আর শর্ট টার্মের ক্ষেত্রে ওই তিনটে স্ট্রাকচার, স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং প্যাক্স। আর এখানে 2 টায়ার, এবং এই কোশ্চেনগুলো আসে 3 টায়ার কোথায় আছে এবং 2 টায়ার কোথায় আছে। নেক্সট কী বলা আছে, নাবার্ড প্রোভাইড রিফাইন্যান্স ফর দোজ লোনস হুইচ আর ব্যাকড বাই দ্য স্টেট গভর্নমেন্ট গ্যারান্টি। নাবার্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ অ্যান্ড এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে লোন দেয়, এবং তার গ্যারান্টার কে থাকে না, স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কিন্তু তার গ্যারান্টার। দ্য টুইন অবজেক্টিভ আর টু ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রমোট ক্যাপিটাল ফরমেশন ফর জেনারেশন অফ সাস্টেনেবল ইনকাম অফ দ্য মেম্বার্স। তাহলে কী পারপাসে? দুটো অবজেক্টিভ আছে, টু ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, অ্যান্ড প্রমোট ক্যাপিটাল ফরমেশন ফর জেনারেশন অফ সাস্টেনেবল ইনকাম অফ দ্য মেম্বার্স। অর্থাৎ যারা মেম্বার্স কারা কারা বললাম, সেলফ হেল্প গ্রুপ আছে, তারা যাতে একটা রেগুলার ইনকাম পেতে পারে এবং তারা যে কাজটা করছে সেটাতে যাতে সাকসেস হতে পারে, তার উদ্দেশ্যে কিন্তু ফাইন্যান্স করা হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো বটেই, সেলফ হেল্প গ্রুপ থেকে অনেক কিছু কাজ করা হয়, এবং ওয়েবসাইট থেকেও লোন নিয়ে অনেকে অনেক কাজ করছে, এবং প্রাইমারি যে কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, এখান থেকেও লোন নিয়ে অনেকে অনেক কাজ করছে। তো সেগুলো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং যারা মেম্বার তাদের একটা সাস্টেনেবল ইনকাম জেনারেট করা, এটাও একটা উদ্দেশ্য। এবং দ্য টার্গেট গ্রুপস আর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স অ্যান্ড এসএইচজি। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এটা তোমরা নোট করে রাখবে যে কাদেরকে মেন ফোকাসটা করা হয়। মেন ফোকাসটা করা হয় কিন্তু স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, যারা একদম প্রত্যন্ত চাষি, প্রান্তিক চাষি যারা গ্রামের, এবং সেলফ হেল্প গ্রুপ। এদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, অর্থনীতিকে আরও শক্ত করার জন্যই কিন্তু এই নাবার্ড থেকে এই ফাইন্যান্সটা করা হয়, এবং যার গ্যারান্টারকে না, স্টেট গভর্নমেন্ট। এই অবধি ক্লিয়ার হলো, এবং আমি পরে তোমাদেরকে ক্লাসের শেষে তোমাদেরকে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম বোঝাচ্ছি। তো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। নেক্সট আছে আরবান কোঅপারেটিভ স্ট্রাকচার। তাহলে কোঅপারেটিভের যে ত্রিস্তরীয় বা কোঅপারেটিভ যে টোটাল স্ট্রাকচার, তার কিন্তু দুটো ভাগ আমরা দেখলাম। একটা হচ্ছে শর্ট টার্ম ক্রেডিট, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম নেক্সট যেটা আছে আরবান কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার। এটা আবার কি? এটা হচ্ছে শর্ট টার্ম এবং লং টার্ম ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক বা ওয়েবস্কার্ট, এখানে যে ফাংশনগুলো ছিল নন এগ্রিকালচারাল ছিল, কিন্তু কৃষি লোনের ব্যাপারটা ছিল। অর্থাৎ এগ্রিকালচার যে সমস্ত ফার্মিংগুলো হয় সেখানে ক্রেডিট দেওয়া, অর্থাৎ চাষিদেরকে ক্রপ মর্টগেজ রেখে লোন দেওয়া, তাদের যে ফসল সেটাকে মর্টগেজ রেখে লোন দেওয়া। এখানে কিন্তু আরবান কোঅপারেটিভ যে ব্যাঙ্ক আছে, এখানে কি বলা আছে, আরবান কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার কনসিস্ট অফ আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক হ্যাভিং ব্যাঙ্কিং লাইসেন্স ফ্রম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কিং লাইসেন্স প্রত্যেকেরই আছে। যারাই ব্যাঙ্ক নামটা লেখে, এই ব্যাঙ্ক নামটা যারা লেখে, ব্যাঙ্ক নামটা যারাই লেখে তাদের কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের লাইসেন্স ছাড়া তারা ব্যাঙ্ক কথাটা লিখতে পারবে না। অর্থাৎ ব্যাঙ্কিং লাইসেন্স স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কেরও আছে, ওয়েবস্কার্টেরও আছে, প্রত্যেকেরই আছে। কিন্তু এখানে যেটা বলা আছে, এই আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কিং লাইসেন্স ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কে কিন্তু ক্রপ লোনের ব্যাপার, অর্থাৎ কৃষকদের ফসল মর্টগেজ রেখে যে লোনের ব্যাপার, এখানে কিন্তু থাকে না। এখানে নাবার্ড থেকে কোনো ফাইন্যান্সও আসে না। আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক ফাংশনিং জাস্ট লাইক কমার্শিয়াল ব্যাঙ্ক। কমার্শিয়াল ব্যাঙ্ক মিনস প্রাইভেট ব্যাঙ্ক অ্যান্ড দ্য ন্যাশনালাইজ ব্যাঙ্ক। অর্থাৎ আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক যে সমস্ত আমাদের ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলো আছে, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিএনবি, এবং যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে এইচডিএফসি, অ্যাক্সিস, ঠিক তাদের মতোই ফাংশন করে। এটা কিন্তু কোঅপারেটিভ ব্যাঙ্ক, আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক, কিন্তু এরা ফাংশন করে ওই রকমই। নেক্সট কী বলা আছে, প্রাইমারি আরবান ক্রেডিট সোসাইটি। এরা কিন্তু প্রথমে প্রাইমারি আরবান ক্রেডিট সোসাইটিস থাকে, এবং সেখান থেকে যখন তারা লাইসেন্স পায়, ব্যাঙ্কিং লাইসেন্স, তখন সেটা আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক হয়ে যায়।
প্রাইমারি আরবান ক্রেডিট সোসাইটিস, প্রাইমারি ওমেন ক্রেডিট সোসাইটিস, যে ইসিসিএস এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস, পুলিশ কোঅপারেটিভ, এগুলো কিন্তু সবই এর মধ্যে আসে। এরা তো আর ফসল মর্টগেজ রেখে কৃষকদেরকে লোন দেয় না, কিন্তু এরা একটা কোঅপারেটিভের স্ট্রাকচারের মধ্যে আসে। এটা কিন্তু মাথায় রাখবে এবং এগুলোকে খুব ভালো করে তোমরা নোট করে রাখো। আমি এমসিকিউ অবশ্যই দেবো, কিন্তু এগুলোকে তোমরা প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমি যেগুলো বলছি এগুলোকে নোট করে রাখো। পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আসেই আসে। কোঅপারেটিভ সার্ভিস কমিশনের শুধু পরীক্ষাতে নয়, আইবিপিএসের পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো আসে। The registration and management related affairs and the loan recoveries, election of board of directors of these license bank কথাটা কিন্তু বারবার ব্যবহার হচ্ছে, কারণ রিজার্ভ ব্যাংকের লাইসেন্সটা হচ্ছে মাস্ট, কারণ আর ব্যাংক কথাটা লিখতে গেলে কিন্তু লাইসেন্স পেতেই হবে। আর রেগুলেটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট। অর্থাৎ এর ম্যানেজমেন্ট, ইলেকশন, বোর্ড অফ ডিরেক্টর ফরমেশন এগুলো কীভাবে হয়, যে সমস্ত রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ যেগুলো আছে, এআরসিএস যেগুলো, সেখান থেকে কিন্তু এদের বোর্ড অফ ডিরেক্টর সিলেকশন অর্থাৎ ইলেকশন হয়, ইলেকশন কন্ডাক্ট করা হয়। তারপরে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটাও কিছুটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট আছে সেখান থেকেও দেখা হয়। রিলেটেড টু রিকভারিজ, লোন রিকভারি হচ্ছে কি না, অডিট হয় কোঅপারেটিভ যে আরসিএস রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস, ওখান থেকে অডিট হয়। অর্থাৎ ডুয়েল কন্ট্রোল বলা যায়, একটা হচ্ছে আরবিআই তো কন্ট্রোল করেই, অডিট করেই, আর একটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 2006 দ্বারা কোঅপারেটিভ ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারাও কিন্তু রেগুলেট করে। অর্থাৎ ডুয়েল অপারেশন হয়, ডুয়েল ম্যানেজমেন্ট। whereas the banking related functions are governed by the provision of the Banking Regulation Act, কিন্তু ব্যাংকিং যে পার্টটা সেটা কিন্তু ফুললি রেগুলেটেড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই অ্যাজ পার দ্য প্রভিশন অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। এই কোশ্চেনটাও কিন্তু আসে। ব্যাংকিংয়ের পার্ট বলতে কি না, কি অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট খোলার কি নর্মস আছে, আরবিআইয়ের যে সার্কুলার আছে সেটা ফলো করতে হয়। লোন দেওয়ার কি পলিসি আছে ব্যাংকের, সেটা রিজার্ভ ব্যাংকের আরবিআইয়ের যে গাইডলাইন্স আছে সেটাকে ফলো করতে হয়। লোন রিকভারির যে পলিসি আছে ব্যাংকের, সেটাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স আছে সেটাকে মেনে চলতে হয়। অর্থাৎ এটাকে পুরোপুরি কিন্তু ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট দ্বারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেগুলেট করে। অর্থাৎ তাদের যে সমস্ত তাদের যে সমস্ত পলিসিস আছে, সার্কুলার আছে, এগুলোকে কিন্তু কমপ্লাই করতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আরেকটা কথা বলা আছে, যেটা হচ্ছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যান্ড ক্রেডিট সোসাইটিস লিমিটেড অ্যান্ড অ্যাট স্টেট লেভেল। এটা একটা ফেডারেশন, এরা ট্রেনিং দেয়। তো এখানে কয়েকটা কথা বলা, 41 আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে, 150 প্রাইমারি আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস আছে, 100 ওমেন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস আছে, অর্থাৎ মহিলা চালিত যে কোঅপারেটিভগুলো, আর 6863 এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস আছে। অর্থাৎ এগুলো কোঅপারেটিভেরই পার্ট, কিন্তু এগুলো তো আর ফসল মর্টগেজ রেখে লোন দেওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা। ওটা হচ্ছে শর্ট টার্ম, লং টার্ম যে ব্যাপার ছিল, ওয়েবস কার্ড ছিল, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে 3 টায়ার সিস্টেম ছিল এবং লং টার্মের যে সিস্টেম ছিল ওখানে ছিল। ওখানে নাবার্ডের ফাইন্যান্স ছিল কৃষকদের অর্থনীতি উন্নত করার জন্য বা শক্ত করার জন্য, অর্থনীতি চাঙ্গা করার জন্য। কিন্তু এখানে কিন্তু আলাদা, এগুলোও কিন্তু কোঅপারেটিভ স্ট্রাকচারের মধ্যে আসবে এবং এগুলো থেকেও কোশ্চেন আসে এবং কোঅপারেটিভ স্ট্রাকচারেরই পার্ট, এটা কিন্তু মাথায় রাখবে এবং এগুলো নোট করে রাখবে। আরবান কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার উইথ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ক্রিয়েটিং ফান্ডস ফর লেন্ডিং মানি টু ইটস মেম্বার্স। মেম্বারশিপ কারা নেয়? যারা লোন নেয় তারা কিন্তু মেম্বার হয় এবং এই মেম্বারদের ভোটাধিকার থাকে যখন বোর্ডের ইলেকশন হয়। আর একটা বলা আছে যে ক্রিয়েটিং ফান্ডস কীভাবে ক্রিয়েট হয়, কারণ ডিপোজিট কালেক্ট করে, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো আরবান কোঅপারেটিভ ব্যাংক তারা ওপেন করায়, কাস্টমাররা আসে এবং সেখান থেকে ফান্ড কালেক্ট করে এবং লোন দেয় এবং লোনের যে ইন্টারেস্ট সেখান থেকে তাদের আর্নিং হয়। ফর লেন্ডিং মানি টু দ্য মেম্বার্স, প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল অ্যাজ ফাইন্যান্সিয়াল intermediaries in urban and semi-urban areas, catering to the needs of the non-agriculture sector। আমি যেটা বললাম
যেটা নন এগ্রিকালচার সেক্টরে, অর্থাৎ শহরে এবং যে সমস্ত সাব ডিভিশনে থাকে, ডিস্ট্রিক্ট টাউনে থাকে, এবং মেনলি রুরালে কিন্তু আরবান কোঅপারেটিভ ব্যাংক থাকে না, মেনলি আরবান সেমি আরবান এগুলোতেই কিন্তু থাকে, এবং সেখানে বিজনেস পারপাসে লোন দেওয়া হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হাউজিং লোন প্রোভাইড করা হয়, ভেহিকিল লোন প্রোভাইড করা হয়, এই সমস্ত লোন কিন্তু প্রোভাইড করা হয়। দ্য ফেডারেশন অফ দ্য আরবান কোঅপারেটিভ ব্যাংক অ্যান্ড কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, যে ফেডারেশনের কথা আগে বললাম আমি, ইনপুটস নেসেসারি ট্রেনিং অ্যান্ড accords other necessary administrative support to the members in this structure। অর্থাৎ এই আরবান কোঅপারেটিভ ব্যাংক বা এই সমস্ত যে পুলিশ কোঅপারেটিভ, এমপ্লয়িজ কোঅপারেটিভ, ওমেন্স কোঅপারেটিভ বা আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস, এই যেগুলো আছে এগুলোকে ট্রেনিং দেয়, অর্থাৎ অপারেশনে কোথাও সমস্যা হচ্ছে কি না সেক্ষেত্রে তাদের ট্রেনিং দেয়, এবং এরাই মেম্বার, এই ফেডারেশনের মেম্বার হচ্ছে এই সমস্ত আরবান কোঅপারেটিভ ব্যাংক বা এই সমস্ত সোসাইটিসগুলো, আরবান সোসাইটিস, কোঅপারেটিভ সোসাইটিসগুলো। তো অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট এবং ট্রেনিং দিয়ে তাদেরকে হেল্প করে। তো এই অবধি ক্লিয়ার? তো এই জিনিসগুলো যেগুলো আমি আলোচনা করছি এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে, এবং এইগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে। এর থেকে এমসিকিউ এলে তোমাদের যদি এই কনসেপ্টটা থেকে থাকে তো তোমরা অবশ্যই খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। এরপর নেক্সট কী আছে আমরা দেখে নেব। নেক্সট আমি ডায়াগ্রামের মাধ্যমে যে কোঅপারেটিভ স্ট্রাকচার সেটা তোমাদেরকে, যাতে আরও তোমাদের ক্লিয়ার হয় ভিউটা, তার জন্য আমি এই ডায়াগ্রামটাকে রেখেছি। এই ডায়াগ্রামের মাধ্যমে তোমরা আগে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবার এটা দেখলে আরও তোমাদের ইজি হয়ে যাবে বোঝাটা। কী আছে? স্ট্রাকচার অফ কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন। তাহলে কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার প্রথমে এলো, সেটা আরবান কোঅপারেটিভ ব্যাংকস এবং রুরাল কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন। একটা আরবান কোঅপারেটিভ ব্যাংক, যেগুলো আরবান আমি যেটা একটু আগে যেটা আলোচনা করলাম, এবং রুরাল কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশনস, দুটো ভাগে ভাগ হলো। আরবান কোঅপারেটিভ ব্যাংকের নিচে তো আর কিছু নেই, এর নিচে তো আর প্যাক্স নেই, কিছুই নেই, কিন্তু রুরাল কোঅপারেটিভ যে ক্রেডিট ইনস্টিটিউশন এটার ভাগ আছে। এটা হচ্ছে শর্ট টার্ম স্ট্রাকচার আর লং টার্ম স্ট্রাকচার। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ক্লিয়ার করেছি আগে, তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। লং টার্ম স্ট্রাকচার, এবার শর্ট টার্ম স্ট্রাকচারের মধ্যে কী আছে? ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এবং প্রত্যেকটা রাজ্যেই এটা আছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক। তারপরে কি আছে? তার নিচেই আছে, কিন্তু এটা এইভাবে দেখানো হয়েছে যে এটা একটা শর্ট টার্ম ক্রেডিটের তিনটে ভাগ, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি অর্থাৎ প্যাক্স। দ্য স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং প্যাক্স গেল শর্ট টার্ম স্ট্রাকচারের মধ্যে। এবং লং টার্মের মধ্যে কী এলো? লং টার্মের মধ্যে হচ্ছে ওয়েবস্কার্ট, যেটা স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, আমরা যেটা ওয়েবস্কার্ট বললাম, যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এবং প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ কার্ড যেগুলো। অর্থাৎ ক্লিয়ার? আগের কনসেপ্ট থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী কী এলো। প্রথমে এলো আরবান কোঅপারেটিভ ব্যাংক, তারপরে রুরাল কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন, আরবান রুরাল গেল। রুরালে কী কী এলো? শর্ট টার্ম স্ট্রাকচার, লং টার্ম স্ট্রাকচার। শর্ট টার্মের মধ্যে কী হলো? স্টেট কোঅপারেটিভ ব্যাংক এলো, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এলো, এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি প্যাক্স এলো। আর লং টার্মের মধ্যে কী হলো না? ওয়েবস্কার্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। আমি ওয়েস্ট বেঙ্গলটা বারবার বলে ফেলছি, কিন্তু অন্যান্য স্টেটে তার ওয়েস্ট বেঙ্গল হবে না, সেই স্টেটের নাম হবে স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এবং প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। তো আশা করি তোমাদের এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। এখন যেটা আমি আগে বললাম যে হোয়াট ইজ শর্ট টার্ম লোন, মিডিয়াম টার্ম এবং লং টার্ম, এটা আমি তোমাদেরকে একটু বলে নিই, এটা তোমরা নোট করে রাখবে। শর্ট টার্ম তোমরা একটু বুঝে নিও, স্টাইলাসে লেখাটা একটু অসুবিধা হয়, বা আমি বলছি তোমরা নোট করে নিও। শর্ট টার্ম কি? আপ টু 1 ইয়ার, অর্থাৎ রিকভারি কিন্তু 1 বছরের মধ্যে করতে হবে। এগুলো যেগুলো হচ্ছে যে কৃষকদের যে ফসল হয়, অর্থাৎ সিজনাল যে বিভিন্ন সিজনে ফসল হয়, সেটাকে সমবায় সমিতিতে মর্টগেজ রাখে অনেক সময় সমবায় সমিতি, এবং তার বেসিসে লোন দেয়, এবং এটা রিকভার করতে হয় 1 বছরের মধ্যে। টার্মটা থাকে আপ টু 1 ইয়ার, এটাকে বলা হয় শর্ট টার্ম। অর্থাৎ ফসল উঠে গেল, ফসল বিক্রি করে সেই লোন পরিশোধ করতে হয়, এটা হচ্ছে শর্ট টার্ম লোন। আর মিডিয়াম টার্মটা কি? 1 to 5 ইয়ার্স, অর্থাৎ 1 থেকে 5 বছরের মধ্যে রিকভারি, 3 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 4 বছর হতে পারে, এটা হচ্ছে মিডিয়াম টার্ম।
5 বছরের মধ্যে অবশ্যই সেটা রিকভার করতে হবে। আর লং টার্ম কি, অ্যাভাব 5 ইয়ার্স। এগুলো যে সমস্ত হাউস বিল্ডিং লোন হয় বা মোটর ভেহিকেল লোন হয়, কমার্শিয়াল যে সমস্ত লোনগুলো হয় বিজনেসের জন্য, বিজনেস লোন, সেগুলো সবই কিন্তু লং টার্ম লোন, অর্থাৎ অ্যাভাব 5 ইয়ার্স, 5 বছরের বেশি হয়। তো এটা তোমরা নোট করে রেখো, কারণ এটা এক্সামে আসেই, কোঅপারেটিভ সার্ভিস কমিশন কেন সমস্ত ব্যাঙ্কিং এক্সামেই কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, একটা না একটা কোশ্চেন আসেই। এবং টোটালটা থেকে যে কোঅপারেটিভ স্ট্রাকচার, এখান থেকে তো 5-6টা কোশ্চেন তোমরা পাবেই পাবে। অতএব ভালো করে এই ক্লাসটাকে থেকে যে সমস্ত আমি পয়েন্টগুলোকে বললাম সেগুলোকে তোমরা নোট করে রাখবে। এবং অবশ্যই আমি এমসিকিউ আসবো, আমি পরের ক্লাসে এই কোঅপারেটিভ স্ট্রাকচারের ওপর এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ নিয়েই, কোয়েশ্চেন অ্যান্সার নিয়েই আমি আলোচনা করব। এখানে আমি তোমাদের কনসেপ্টটা আমি আগে যেটা বললাম যে প্রথমেই যদি তোমরা এমসিকিউয়ে চলে যাও তাহলে সেক্ষেত্রে কী হয়, খুব সিলেক্টিভ হয়ে যায়। কিন্তু কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে এমসিকিউয়ে তোমরা, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে সেখানে অপশানগুলো দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে এবং অ্যান্সার করাটা অনেক ইজি হবে। সেই কারণে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এরপরে এই কোঅপারেটিভ স্ট্রাকচারের ওপর এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ নিয়ে আমি পরের ক্লাসে আসবো। তো অতএব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখো। এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা আরও নতুন কিছু তোমরা জানতে চাও, সেক্ষেত্রে তোমরা কমেন্টে লিখো, আমি অবশ্যই পরের ক্লাসে বা সেই টপিকের ওপর, তোমরা যে টপিক চাইবে সেই টপিকের ওপর আমি ক্লাস করব এবং যদি তোমাদের কোনো কোয়েরি থাকে সেগুলোকে আমি সলভ করার অবশ্যই চেষ্টা করব। তো আজকে এই অবধি থাক, পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।